সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে এটা হলো হোয়াটের চিহ্ন, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, হু, হোয়াই। এটা কাকে কেন্দ্র করে? এই হোয়াটকে কেন্দ্র করে, এই তোমার এটাকে কেন্দ্র করে, এই যে প্রশ্নবোধক চিহ্ন এটাকে কেন্দ্র করে। এখন বলো তো, এটা কিসের ক্ষেত্রে এরকম ব্যবহার হয়? মনে পড়ে কি কিসের ক্ষেত্রে এরকম ব্যবহার হয়? হ্যাঁ, অনেকেই ধরতে পেরেছ। এটার নাম প্ল্যানিং। প্ল্যানিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম বিষয়টা আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা জানো যে আমরা প্রায়শই বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম অংশ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এই যে ভাবিয়া করিও কাজ, অর্থাৎ কোনো কাজ করার পূর্বে তুমি নিশ্চয়ই ভাববে। তো এই যে ভাবার বিষয়টা, এটাই হলো কি ব্যবস্থাপনা একটা কাজ। এই কাজটার নাম হলো কি পরিকল্পনা। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে তার সম্পর্কে যে অগ্রিম চিন্তা ভাবনা করা হয়, সেটাই হলো কি পরিকল্পনা। তুমি কোন কাজ করবে, কোথায় করবে, কিভাবে করবে, তার জন্য যে তুমি ডিসিশন নাও, সেটাই হলো কি তোমার পরিকল্পনা। তাহলে এটা হলো ব্যবস্থাপনার প্রথম কাজ। আমরা আগের ক্লাসে ব্যবস্থাপনার কাজগুলো আমরা আলোচনা করেছিলাম। তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজই হলো কি পরিকল্পনা। এটা পরিকল্পনা হলো চিন্তনীয় কাজ, অর্থাৎ এটা মানসিক কাজ, এটা কোনো শারীরিক কাজ না। ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তিতে আমরা ভবিষ্যতে কি চাই, কিভাবে চাই, কার দ্বারা চাই, ইত্যাদি বিষয়গুলো পূর্বে নির্ধারণ করাটাই হলো কি পরিকল্পনা। তাহলে আমরা বলতে পারলাম যে কোনো কাজ করার পূর্বে তার সম্পর্কে যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কোনো কাজ করার পূর্বে তার সম্পর্কে যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্তটার নামই হলো কি পরিকল্পনা। ফিউচার ইজ অলওয়েজ আননোন। ভবিষ্যৎ সর্বদাই কি অজ্ঞাত। কিন্তু অতীতের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে আমরা আগাম চিন্তা ভাবনা করি, বা আগাম চিন্তা ভাবনা করতে হয়। এই আগাম চিন্তা ভাবনা বা অনুমান করাটাই হলো কি পরিকল্পনা। তাইলে আমরা পরিকল্পনা বলতে কি বলতে পারি? সাধারণভাবে বলতে পারি, পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নের বিশেষ প্রক্রিয়া। ভবিষ্যতে যে সকল কাজ হবে, সেই কাজ সম্পর্কে অগ্রিম যে সিদ্ধান্ত গ্রহণ,
সেটার নামই হলো কি? পরিকল্পনা। তাহলে আমরা এবার আসো বিশদভাবে বলি, কাজটি কোথায় করা হবে, কখন করা হবে, কার দ্বারা করা হবে, কে করবে, কেনই বা করবে ইত্যাদি সম্পর্কে যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হলো কি? পরিকল্পনা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারলাম, পরিকল্পনা হবে যেটা করবে তার সম্পর্কে আগাম স্থির করা। তাহলে আমরা পরিকল্পনাটা বুঝতে পারলাম, ঠিক আছে? তা এখন এই পরিকল্পনার কতগুলো কি আছে, তোমার বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা পরিকল্পনা সাজানো যায়। মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা পরিকল্পনা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পরিকল্পনার যে গুণ বা বৈশিষ্ট্যগুলো আমরা লিখেছি, গুলো অনেকগুলো আছে, কিন্তু আমরা মূল মূল বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসেছি। তো দেখো, প্রথমটা হলো সুস্পষ্ট উদ্দেশ্য। একটি উত্তম পরিকল্পনা সুস্পষ্ট উদ্দেশ্যের ভিত্তিতেই প্রণয়ন করা উচিত। যদি তোমার উদ্দেশ্য সঠিক না থাকে, অর্থাৎ কি উদ্দেশ্যে তুমি পরিকল্পনাটা প্রণয়ন করছো, সেই উদ্দেশ্যটা যদি তোমার সুস্পষ্ট না হয়, সঠিক না হয়, তাহলে সেই পরিকল্পনা আদৌ বাস্তবায়ন হবে কি না সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ পরিকল্পনা প্রণয়নের পূর্বে গোড়াতেই গলত থেকে যায়, তোমার উদ্দেশ্যই সুস্পষ্ট না, অর্থাৎ কোন উদ্দেশ্যে তুমি এই পরিকল্পনাটা প্রণয়ন করছো। তাহলে পরিকল্পনার উদ্দেশ্য যদি সুস্পষ্ট না হয়, তাহলে সেটা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই একটি আদর্শ পরিকল্পনা অবশ্যই সুস্পষ্ট এবং উদ্দেশ্য কেন্দ্রিক হতে হবে। একদম সুস্পষ্ট এবং কি হতে হবে, সেটা উদ্দেশ্য কেন্দ্রিক। সহজবোধ্যতা। প্রতিষ্ঠানে পরিকল্পনা কারা তৈরি করে? প্রতিষ্ঠানে পরিকল্পনা তৈরি করে ঊর্ধ্বতনরা, আর এটা বাস্তবায়ন করে কারা? অধস্তনরা। এখন একটি উত্তম পরিকল্পনা যাতে অধস্তনরা সহজে বুঝতে পারে, এই জন্য সেই ধরনের জ্ঞান, সেই ধরনের মনোভাব বা আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিকল্পনা প্রণয়ন করা উচিত। কারণ একটা পরিকল্পনার সাথে নানাবিধ পক্ষ জড়িত থাকে, তো সবার জ্ঞান সমান না। তো সেক্ষেত্রে কি হবে, যে পরিকল্পনা যদি সহজভাবে বোধগম্য না হয়, সহজ বুদ্ধতা না হয়, তাহলে অনেকের পক্ষে এটার সাথে সংশ্লিষ্ট অনেকের পক্ষে বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। এই জন্য অবশ্যই পরিকল্পনা প্রণয়নের পূর্বে চিন্তা করা উচিত, যাতে পরিকল্পনাটি অবশ্যই কি হয়, সহজবোধ্য হয়। নমনীয়তা। নমনীয়তা কি? নমনীয়তা জিনিসটি হলো পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যোগ্যতাটাকেই হলো নমনীয়তা বলে। পরিবর্তিত পরিস্থিতির সাথে যে খাপ খাওয়ানোর যোগ্যতা, এই যোগ্যতাটাই হলো কি? নমনীয়তা। একটা প্রতিষ্ঠান তার পরিকল্পনায় অবশ্যই নমনীয়তা থাকতে হবে, কারণ সময় সব রকম ভাবে যাবে না, অর্থাৎ একইভাবে সময় কাটবে না, নানা সময় নানাবিধ পরিস্থিতি সম্মুখীন হতে হবে। এই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানকে সেভাবে রেডি হতে হবে। তোমরা যদি দেখো যে কোভিড-19 যে আসলো,
তো কোভিড-19 আসার পূর্বে কে ভাবছে যে পৃথিবী এইভাবে থমকে যাবে? কে ভেবেছে পৃথিবী এইভাবে স্থবির হয়ে যাবে? এখন একটা প্রতিষ্ঠানের তো পরিকল্পনা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। সেটা হতে পারে একটা কয়েক মাস, কয়েক বছর, হতে পারে 1 বছরের জন্য। ধরো একটা প্রতিষ্ঠান 1 বছরের জন্য পরিকল্পনা করে। তো সেক্ষেত্রে এই যে কোভিড-19 আসার কারণে তাহলে কি হলো, প্রতিষ্ঠান যেভাবে তার কাজগুলো চালিয়ে যাচ্ছিল, তাহলে এটা আসার কারণে কি হয়েছে, সে তার কাজগুলো থমকে গেল নানাবিধ পরিস্থিতির কারণে। এখন পরিকল্পনা যদি ওরকমই হয় যে না, যেভাবেই আসে যেটাই হোক আমরা এটা চালিয়ে যাব, না, এরকমভাবে হতে পারে না, এরকমভাবে কখনই হতে পারে না। তাহলে কি করতে হবে, পরিকল্পনাকে এমনভাবে সাজাতে হবে যাতে সময়ের সাথে সাথে সেটা খাপ খাওয়ায় নিতে পারে। কারণ প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী, সময়ের চাহিদা অনুযায়ী পরিকল্পনাকে সাজাতে হবে। তাহলে অবশ্যই পরিকল্পনা কি হতে হবে, নমনীয়। নমনীয়। আর যে প্রতিষ্ঠান নমনীয় পরিকল্পনা গ্রহণ করে তারা এইগুলো কি হয়, ভবিষ্যতে সাফল্য অর্জন করে। নমনীয়তা যদি যাদের না থাকে, সেই প্রতিষ্ঠান কখনোই হলো কি সাফল্য অর্জন করতে পারে না। তোমরা যদি আরেকটা উদাহরণ দিই তাহলে দেখবা যে একটা সময় আমরা যে এখন বল পয়েন্ট দ্বারা লিখি, এই বল পয়েন্টের আগে পাইলট কলম ছিল। পাইলট কলমের পরে বল পয়েন্ট হিসাবে বাংলাদেশের সর্বাধিক পরিচিত একটা কলম আসলো, এটা হলো ইকোনো বল পেন। তখন সবার হাতে হাতে ইকোনো বল পেন। যদি 100টা বল পেন বিক্রি করা হতো, তার 90টাই ছিল ইকোনো। কিন্তু আজকে কালের পরিক্রমায় সেই ইকোনো বল পেন কোথায় হারিয়ে গেল? এটার অন্যতম কারণ ছিল হলো পরিকল্পনার ক্ষেত্রে নমনীয়তা। কারণ মানুষের চাহিদা, রুচি, অভ্যাস সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তো এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনের সাথে সাথে প্রতিষ্ঠানকেও তার পরিকল্পনা ওই মানুষের চাহিদা, অভ্যাস, ভোক্তার চাহিদা, অভ্যাস, রুচির সাথে মিলিয়ে চালাতে হয়। যে কারণে তারা নমনীয় হয় নাই বিধেই আজকে তাদের অবস্থান নেই। এরপরে পরেরটা কি, পরেরটা হলো বাস্তবমুখিতা বা বাস্তবমুখী, রিয়েলিটি ওরিয়েন্টেড। ওকে, পরিকল্পনা কি হতে হবে, একদম রিয়েলিটি ওরিয়েন্টেড। কোনো বাস্তব উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কি করতে হয়, পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এটি কোনো অনুমান নির্ভর বা কল্পনা ভিত্তিক পরিস্থিতির উপর পরিণত হয় না। অনুমান নির্ভর বা কল্পনা ভিত্তিক, কল্পনা করলে এরকম হবে। কারণ পরিকল্পনার সাথে নানা বিষয়, নানা কিছু জড়িত। এখন তোমার যদি সেটা অনুমান নির্ভর হয়, সেটা যদি হয় যে তোমার কি যে কল্পনা ভিত্তিক, তাহলে দেখা যাবে যে প্রতিষ্ঠান যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না। অবাস্তব কথায় তোমার কি করা যায়, ফুলঝুরিপূর্ণ আশ্বাস দেওয়া যায়, কিন্তু সেটা দিয়ে কখনোই ভবিষ্যতের সংস্কার সাধন করা যায় না, কখনোই সেটা ফল দেয় না। ফুলঝুরি দিয়ে কি করা যায়, মানুষকে কিছু আশ্বাস দেওয়া যায়, কিন্তু সেই আশ্বাস কখনোই মানুষের কাজে আসে না। সুতরাং পরিকল্পনা হতে হবে বাস্তবতার সাথে মিল রেখে। অবাস্তব কোনো বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা বাঞ্ছনীয় না। সঠিক বিকল্প গ্রহণ, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ, সঠিক বিকল্প গ্রহণ। যখন একটা প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়ন করে, তখন প্রতিষ্ঠানকে অবশ্যই কি একাধিক পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কারণ এই পরিকল্পনার দ্বারা যেটা সে গ্রহণ করছে সেটা অ্যাকসেপ্টেড নাও হতে পারে বা সময় উপযোগী নাও হতে পারে। যে কোনো কারণে এই পরিকল্পনাতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই জন্য কি করতে হবে, সময়ের চাহিদা অনুযায়ী, অর্থাৎ এগুলো কি এই পরিকল্পনার সাথে আরও একাধিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেই পরিকল্পনাগুলোর মধ্যে যাচাই বাছাই করে দেখা হবে যে কোন পরিকল্পনাটা বর্তমানের সাথে উপযোগী, প্রতিষ্ঠানের সাথে উপযোগী, চাহিদার সাথে উপযোগী। অর্থাৎ একাধিক বিকল্প থাকতে হবে, সেই একাধিক বিকল্প থেকে হলো কি সঠিক বিকল্প গ্রহণ করতে হবে। পরেরটা হলো নিরবিচ্ছিন্নতা। হ্যাঁ, পরিকল্পনার আরেকটা বৈশিষ্ট্য হলো
নিরবিচ্ছিন্ন। কারণ হুটহাট করে কোনো কিছু গ্রহণ করলে সেটা কখনোই বাস্তবমুখী হয় না। পরিকল্পনা হতে হবে নিরবিচ্ছিন্ন, একটা নির্দিষ্ট সময়ের জন্য, মানে কয়েক মাসের জন্য করলাম, এটা অফ দিয়ে আবার করলাম, তাহলে সেটা কখনোই ফলপ্রসূ হবে না, ফলদায়ক হবে না। এর জন্য পরিকল্পনা একদম হলো কি নিরবিচ্ছিন্ন হতে হবে। গ্রহণযোগ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিকল্পনার গ্রহণযোগ্যতা। পরিকল্পনা যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদের নিকট এটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা পরিকল্পনা প্রণয়নের পূর্বে অবশ্যই ভাবতে হবে। উত্তম পরিকল্পনায় তা সবসময় বিবেচনা করা হয়ে থাকে। যেটা উত্তম পরিকল্পনা গ্রহণ করে সেক্ষেত্রে অবশ্যই কি এটা বিবেচনা করা হয়ে থাকে যে এটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে। কারণ গ্রহণযোগ্য না হলে সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। আমি আগেই বলেছি ঊর্ধ্বতনরা পরিকল্পনা প্রণয়ন করে, অধস্তনরা সেটা বাস্তবায়ন করে। এখন যদি সেটা গ্রহণযোগ্যতা না থাকে, অর্থাৎ এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেটা হলো কি অধস্তনরা বাস্তবায়ন করতে পারছে না, তাইলে সেইটার গ্রহণযোগ্যতা থাকবে না। পরিকল্পনা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য হতে হবে, একটা সংক্ষিপ্ত পরিকল্পনা। এমন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হলো যেটা হলো কি আওতা পরিধি ব্যাপক। তো এই আওতা পরিধি যদি ব্যাপক বা হলেও অসীম থাকে তাহলে সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না। তাইলে এই জন্য পরিকল্পনা প্রণয়নের পূর্বেও ভাবতে হবে এটার একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, এই গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে সেটা তাকে বিবেচনা করতে হবে। তাইলে সেটা যখন বিবেচনা করবে তখন হলো কি পরিকল্পনা অবশ্যই কি যে গ্রহণযোগ্য হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো সম্পদের সদ্ব্যবহার। সম্পদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উত্তম পরিকল্পনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবসায়ের জন্য হলো কি করতে হবে, সম্পদের সদ্ব্যবহার করতে হবে। যেটা তার সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগাতে হবে, স্থানীয় সম্পদকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে হলো কি পরিকল্পনাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনায় যারা জনশক্তি, পুঁজি, কাঁচামাল, উপকরণ ব্যবহার নিশ্চিত হয়, যাতে স্থানীয় জনশক্তি, পুঁজি, কাঁচামাল ব্যবহার নিশ্চিত হয়, এই বিষয়টাকে মাথায় রেখে পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে হবে। এরপরে আরেকটা আছে, পরিকল্পনা হতে হবে তথ্য নির্ভর। তথ্য নির্ভর পরিকল্পনা প্রণয়নের জন্য হলো কি আনুষঙ্গিক যে তথ্য সেটা নিতে হবে, তথ্য নির্ভর হতে হবে। অবাস্তব বা অগ্রহণযোগ্য তথ্য দিয়ে কখনো পরিকল্পনা প্রণয়ন করা যাবে না। কারণ একটা প্রতিষ্ঠান এই পরিকল্পনার পিছনে অনেকগুলো বিষয় জড়িত। তো সেখানে যদি উপযুক্ত তথ্য না থাকে তাহলে সেই পরিকল্পনা কখনোই ফলপ্রসূ হয় না। এই জন্য পরিকল্পনা কি হতে হবে, অবশ্যই কি হতে হবে, তথ্য নির্ভর হতে হবে। তথ্য নির্ভরতা ছাড়া পরিকল্পনা কখনোই কি আলোর মুখ দেখে না। অর্থাৎ পরিকল্পনার সাথে যে আনুষঙ্গিক তথ্য আছে সেই তথ্যগুলি কি করতে হবে, পরিকল্পনার সাথে গ্রহণ করতে হবে, তাইলেই সেই পরিকল্পনাটা গ্রহণযোগ্য হবে। সমন্বয় সাধন ও যোগসূত্র, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমন্বয় সাধন, সমন্বয় ও যোগসূত্র, খেয়াল করো তোমরা সমন্বয়। কারণ প্রতিষ্ঠানের সকল স্তরে যেহেতু পরিকল্পনা গ্রহণ করতে হয় তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ থাকে, তাহলে এই বিভিন্ন পক্ষের মধ্যে শাখা উপশাখার মধ্যে কি করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। দেখা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভাগগুলোর আবার কি থাকে, শাখা উপশাখা থাকে, তাহলে উপবিভাগ থাকে, তাহলে বিভাগের উপবিভাগ থাকে, এগুলোর মধ্যে কি করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। কোনো অংশে পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, কোনো অংশে বাস্তবায়িত হয় নাই। যদি বিষয়টা এমন হয় তাহলে সেই পরিকল্পনা কখনোই ফলপ্রসূ হয় না।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম পরিকল্পনা কি এবং পরিকল্পনার বৈশিষ্ট্য, অর্থাৎ টোটাল একটা পরিকল্পনা সাজাতে কি ধরনের বিষয়গুলো প্রয়োজন, এই ধরনের যে আহ, তথ্যগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হলো। তো এই বিষয়টা তোমরা একটু ভালো করে পড়বা। এইটার থেকে প্রশ্ন আসে, পরিকল্পনা কাকে বলে, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ, একটা অথবা কি একটা পরিকল্পনার ক্ষেত্রে কি কি গুণ থাকা উচিত বলে তুমি মনে করো। তাহলে আজকে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় একটু পড়াশোনা করবা, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়ে ভালো করবা, কারণ এটা আমাদের বাস্তবমুখী পড়াশোনা। তোমরা যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট আছো, ভবিষ্যতে শুধু চাকরি না, তুমি যদি নিজেও ব্যবসা করতে চাও, তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাকে ব্যবসা করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবে, সুন্দর থাকবে, পাশের জনকে সুন্দর রাখবে, এই প্রত্যাশা শেষ করলাম। আল্লাহ হাফেজ।